This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্তান জন্ম দেওয়ার পরেই মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু হয় এক প্রসূতির। না, এই মৃত্যু কোনো ডেলিভারি জনিত কারণে নয়। কান পাতলে শোনা যাচ্ছে সেখান থেকে যে অভিযোগ উঠে আসছে যে বিতর্কিত স্যালাইন প্রয়োগেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থা সংকটজনক। মেদিনীপুর মেডিকেল কলেজে তাদের রেখে বোধহয় চিকিৎসা করলে পরিস্থিতি আরও কঠিন হতে পারত। তাই ভরসা সেই পিজি হসপিটাল। পরিবার উদ্বেগে রয়েছে কি হয়। আর এই অবস্থায় শুরু হয়ে গেছে রাজনীতির আকচি। শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন অবিলম্বে গ্রেপ্তার করতে হবে রাজ্যের স্বাস্থ্য সচিবকে। তিনি বলেছেন এই ঘটনার নেপথ্যে আর্থিক লেনদেন রয়েছে, তাই অবিলম্বে তদন্ত করুক ইডি। আর রাজ্যের শাসক দল তারা ডিফেন্স করতে ব্যস্ত। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, জেলায় জেলায় নিষিদ্ধ স্যালাইনের রমরমা। এই ইস্যুতে এবার ইডির হস্তক্ষেপ দাবি করলেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে হেফাজতে নেওয়ার দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। আমি নাড্ডাজিকে বলেছি, ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। কেন্দ্রীয় এজেন্সি দাবি করবে এটা নিয়ে? হ্যাঁ, কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করবে। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। ওনারাই তো বলতেন যে সিবিআই ইডি ওনাদের কথায় চলে। এর বাড়িতে সিবিআই যাবে, ওর বাড়িতে ইডি যাবে। এগুলো তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি। ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে, হয় রাজ্য সরকারকে সেগুলো দিন, হয় সেগুলো প্রকাশ্যে বলুন। আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতেই যান। মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য বিপর্যয়ের পরে বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেড। ইতিমধ্যে বিতর্কিত সংস্থা স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে 13 সদস্যের তদন্তকারী দল। Detailed inquiry report will come to us by tomorrow. Only then anything further steps can be taken. Thank you. Thank you. কিন্তু বিতর্ক এতে থামছে না। কর্ণাটকে পরপর প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন হাসপাতালে পৌঁছলো কি করে? কেন তখনই যথাযথ পদক্ষেপ করা হয়নি? তাহলে কি নজরদারি বলতে কিছুই ছিল না? এই সমস্ত প্রশ্ন তুলেই চিকিৎসক মহলের অনেকে স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উঠেছে বিচার বিভাগীয় তদন্তের দাবিও। মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা আছে, মৃত্যু অব্দি ঘটছে। একজন চিকিৎসক হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনা আমি নিজে চিকিৎসক জীবনে পরিলক্ষিত করছি। সেই জায়গা থেকে ওই মানুষের মৃত্যু তো আমি কখনো ক্ষমা করতে পারি না। তাহলে স্বাভাবিকভাবেই তদন্ত হওয়া উচিত এবং তদন্ত থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। 1 বছরেরও বেশি সময় ধরে বারবার অভিযোগ করা সত্ত্বেও এই জাল ওষুধ এবং সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা স্বাস্থ্য প্রশাসন গ্রহণ করলেন না। তো তার দায় স্বাস্থ্য সচিবকে তো নিতে হবে। এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত এবং আমরা মনে করি পুরো ব্যাপারটার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত একজন এই মুহূর্তে কর্মরত বিচারককে দিয়ে। আরজিকর কাণ্ডের পরে বিতর্কিত স্যালাইন ইস্যুকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে বাংলার স্বাস্থ্য ক্ষেত্র। তা নিয়েই উত্তরোত্তর চড়ছে রাজনীতির পারদ। বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায়, আর আমেরিকাতে যায়, হপকন্সে যায়, যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয়, আর আমাদের সাধারণ লোককে মারছে। হওয়া উচিত, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সে শুভেন্দু দাবি করুক আর যেই দাবি করুক, সরকারের নৈতিক দায়িত্ব তদন্ত করে অপরাধীদের খুঁজে বার করা। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে। কোনো মৃত্যু কাম্য নয় এবং টিমটাও ভিজিট করছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা পুরোপুরি দেখছে। আরজিকর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তরে দুর্নীতির ঘুঘু কিভাবে বাসা বেঁধেছে তাও প্রকাশ্যে চলে এসেছিল। কিন্তু সেটা কেবলই হিমশৈলের চূড়া। জাল ওষুধের পরে বিষাক্ত স্যালাইনের রমরমা কারবার সামনে চলে আসার পরে তাই রাজ্যের সরকারি স্বাস্থ্যক্ষেত্র ঘিরে
ফের বিপদের সংকেত। TV9 বাংলা। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর পেছনে একমাত্র কারণ স্যালাইন নয়। তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এটাই বিশেষ পর্যবেক্ষণ। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এর পিছনেও কি কোনো রকম রহস্য রয়েছে? এরই মাঝে নতুন খবর, কারণ মেদিনীপুরে যে 3 প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, তাদের চিকিৎসা এবার কলকাতায় SSKM-এ হবে। কেন মেদিনীপুরে কেন ট্রিটমেন্ট করা গেল না? মেডিকেল কলেজ ও হাসপাতালে কি কোথাও পরিকাঠামোর অভাব রয়েছে? সব ফ্যাক্টরই গুরুত্বপূর্ণ, কারণ একটা ডেথের তো একটা সিঙ্গেল ফ্যাক্টর থাকে না, মাল্টিপল ফ্যাক্টরস মে বি ইনভলভড। কর্ণাটকে পরপর প্রসূতির মৃত্যু, বাংলায় প্রসূতি মৃত্যুতেও ঘাতক সেই বিষ স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যুর পরে 3 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু কি কারণে প্রসূতির প্রাণ গেল? কেন 3 প্রসূতির সংকটজনক পরিস্থিতি? বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারল না স্বাস্থ্য দপ্তর। উল্টে বিতর্ক বাড়ালো তদন্তকারী কমিটির প্রাথমিক পর্যবেক্ষণ। দাবি করা হচ্ছে স্যালাইনই একমাত্র দায়ী নয়, প্রসূতির মৃত্যুর নেপথ্যে আরও ফ্যাক্টর থাকতে পারে। রবিবার স্বাস্থ্য সচিবের নেতৃত্বে SSKM হাসপাতালে বৈঠকে বসে তদন্ত কমিটি। জমা পড়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট। সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট স্ত্রীরোগ বিভাগে ব্যবহার করা হবে না। পেশেন্ট আছেন, তাদের কিভাবে চিকিৎসা চলছে সেটা নিয়ে আলোচনা হলো। সাথে সাথে কি ঘটনা ঘটতে পারে তা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। আগামীকাল ডিটেল রিপোর্ট আমাদেরকে দেবেন, তারপরেই যা পরবর্তীকালে পদক্ষেপ। ওই ব্যাচ যে শুধুমাত্র সেদিন ওখানেই ব্যবহৃত হচ্ছে তা নয়, একই ব্যাচের স্যালাইন কিন্তু সেদিন NRS-এও ব্যবহার হয়েছে, ন্যাশনালেও ব্যবহৃত হয়েছে। বিষয়টা শুধুমাত্র ওইখানেই কনসেন্ট্রেট না করাটার বাইরেও অন্যান্য বিষয়ও কিন্তু আমাদের রাজ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বারুইপুর, চুঁচুড়া, কালনা এই ঘটনা ঘটার পরেও, জানার পরেও হিরণময় নীরবতা। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনে প্রসূতির মৃত্যুর পর আশঙ্কাজনক 3 জনকে উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালে পাঠাতে পরামর্শ দেয় বিশেষজ্ঞ দল, কিন্তু তারপরেও তাদের স্থানান্তরিত করা হয়নি। এই নিয়ে TV9 বাংলার লাগাতার কভারেজ। শীতঘুম ভাঙে স্বাস্থ্য দপ্তরের। 72 ঘন্টার টানাপোড়েনের পর স্বাস্থ্যকর্তারা 3 প্রসূতিকে SSKM-এ রেফারের সিদ্ধান্ত নিলেও তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠছে। সংকটজনক 3 প্রসূতিকে রক্ষা করতে কিডনির অসুখের চিকিৎসকের পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ারের পর্যাপ্ত পরিকাঠামো প্রয়োজন, কিন্তু সেই পরিকাঠামোই কি নেই মেদিনীপুর মেডিকেল কলেজে? যতই বিজ্ঞাপন তার ঢক্কানিনাদ বাজিয়ে যাক, আসলে মেডিকেল কলেজ বলুন বা যে কোনো সরকারি হাসপাতালের সর্বোচ্চ পরিষেবার যে সুযোগটা দিন দিন কমে আসছে, এটা হচ্ছে তার প্রমাণ। বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুতে শনিবারের মতো এদিনও দিনভর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছিল উত্তপ্ত পরিস্থিতি। DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। হাসপাতালের সামনে অবস্থানে বিজেপি যুব মোর্চার সদস্যরা। দেবব্রত সরকার, সুজয় পাল ও সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। কবে থেকে হাসপাতালগুলোতে এই বিতর্কিত স্যালাইন দেওয়া হচ্ছে? দেখুন, যারা এই বিগত কয়েক দিন বা কয়েক মাসে হাসপাতালে গেছেন, ভর্তি থেকেছেন, নিশ্চয়ই গত পরশু থেকে আপনাদের মনে এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খাচ্ছে। আমাদের কাছে একটা মারাত্মক তথ্য এসে পৌঁছেছে। গত বছর মানে 2024-এর মার্চ এপ্রিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে 5 জন প্রসূতির মৃত্যু হয়। আচ্ছা, এই মৃত্যুর কারণ কি এই বিতর্কিত স্যালাইন? উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারের বক্তব্য কিন্তু তেমনই ইঙ্গিত। তদন্ত কমিটি গঠন হলো। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই বিতর্কিত স্যালাইন RL ব্যবহার বন্ধ করে দেওয়া হলো, কিন্তু তারপরও গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তর কোনো শিক্ষা নিল না। যদি শিক্ষা নিত তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে মেদিনীপুরের ওই 2 শিশুকে মা হারা হতে হতো? মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথম নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যু। গত বছর মার্চ এপ্রিলে উত্তরবঙ্গ মেডিকেলে 5 প্রসূতির মৃত্যু হয়। তাদের মৃত্যুর নেপথ্যেও কি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট? অন্তত তেমনটা ইঙ্গিত উত্তরবঙ্গ মেডিকেলের সুপারের বক্তব্যে। যখন ডেথ হয়েছিল তখন যখন আমরা করছিলাম, দেখছিলাম, তখন নানান কারণ অনেকগুলোই তো কজ হতে পারে। তার মধ্যে ইনজেকশন হচ্ছিল, কজ অফ ডেথ কেন হচ্ছিল যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এরা বললো তাহলে এটা বন্ধ করে দেখো, ওরা বললো তাহলে ওটিটা এরকম করে দেখো, তখন বলে কেউ বললো সিন্টোসিননটা, কেউ তো বুঝতে পারছে না কিসের জন্য হচ্ছে, কেউ বলছে তাহলে সিন্টোসিনন দেওয়াটা বন্ধ করো। এইটাই ফলে আলটিমেটলি আপনারা বেশ কিছু জিনিস বন্ধ করলেন, তার মধ্যে একটা রিঙ্গার ল্যাকটেটও বন্ধ করলেন। প্রসূতি মৃত্যু নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। তদন্তে যান খোদ স্বাস্থ্য অধিকর্তাও।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে দাবি, বিতর্কিত স্যালাইন বন্ধ করতেই থেমেছিল প্রসূতির মৃত্যু মিছিল। আমরা একটা অ্যাসোসিয়েশন দেখছিলাম যে আমরা একটা ওই সময় একটা ডেথের হার হঠাৎ করে বেড়ে গেছিল এবং বিভিন্ন পেশেন্ট যে ডেথ হয়েছে শুধু তাই নয়, তাদের অনেককে আমরা বাঁচাতেও পেরেছি, কিন্তু হঠাৎ করে তাদের কিডনি কাজ করা বন্ধ করলো বা কোনো সেপসিস হচ্ছিল, সেটা পরবর্তীকালে আমরা রেস্ট্রিক্ট করে দেখেছি যে রিঙ্গার ল্যাকটেটের বদলে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করে বেটার আউটকাম পেয়েছি। প্রশ্ন উঠছে, তাহলে এই প্রসূতির মৃত্যুর পরও কেন শিক্ষা নেওয়া হলো না? কেন বন্ধ হয়নি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন? নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে রাজ্য জুড়ে হাসপাতালে ঢুকলো নিষিদ্ধ স্যালাইন? কার স্বার্থে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হলো প্রসূতিকে? আমাদের রাজ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বারুইপুর, চুঁচুড়া, কালনা এই ঘটনা ঘটার পরেও, জানার পরেও হিরণময় নীরবতা। কার গাফিলতি? কত লম্বা মৃত্যু মিছিল আমরা দেখতে চাই। আমরা দাবি করছি হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করা হোক। আমি নিশ্চিত যে খতিয়ে দেখে কিচ্ছু বেরোবে না, কারণ এই যারা এইটা করেছেন, যারা এই দুর্নীতিটা করেছেন, তারা নিজেদের ওই 12 আনা দোলা সেন কথিত 12 আনাটা তারা কালীঘাটে পৌঁছে দিয়েছেন, অতএব কিছুই হবে না। এটা একেবারে পরিকল্পিত দুর্নীতি। স্বাস্থ্য দপ্তরের কেন টনক নড়ানড়ির প্রশ্ন করতে গেছে? স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে পিসি ভাইপো এরা যুক্ত সরাসরি। এটা একদম ওখান থেকে টাকা ওঠে। প্রশাসনও তো অনেক আগেই করা উচিত ছিল। কেন প্রশাসন নীরব থাকবে এই ব্যাপারগুলোতে? এই সাংঘাতিক ব্যাপার, এই ব্যাপারগুলো নিয়ে তো এক্ষুনি বন্দোবস্ত নেওয়া উচিত। এটা নিঃসন্দেহে প্রশাসনের একটা ব্যর্থতা, তো কোনো সন্দেহই নেই। দেখুন, সেটা প্রশাসন দেখছে। এমন কোনো ঘটনা ঘটবে না যাতে কোনো আচমকা কোনো সমস্যা তৈরি হয়। কোথাও একটা কোনো সমস্যা হয়েছিল, সেটা তদন্ত যেমন হচ্ছে, যাতে আর সমস্যা না হয় সেগুলোরও ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। আর কত প্রাণহানির পর হুঁশ ফিরবে সরকারের? কবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে বন্ধে কড়াকড়ি হবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। স্যালাইন নিয়ে কেমন তাল ঠোকাঠুকি দেখলেন? আজ বিবেকানন্দ জন্মদিন, সেটা নিয়েও কিন্তু এই তাল ঠোকাঠুকি থেমে থাকলো না। রাজনীতির অসৌজন্য দেখতে পাওয়া গেল। হ্যাঁ, বিজেপি বনাম তৃণমূল সিমলা স্ট্রিটে সেই ছবি ধরা পড়ল। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর জন্মদিনে সকাল থেকেই পথে নেতারা। কাউকে ফুটবল খেলতে দেখা না গেলেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দৌড়তে দেখা গেল। সুকান্তর দলে দলীয় সতীর্থরা সিমলা স্ট্রিটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দুকে অবশ্য দৌড়তে দেখা যায়নি। পতাকা হাতে হেঁটে পৌঁছন বিবেকানন্দর বাড়িতে। নেতা নেত্রীদের মধ্যে তিনিই প্রথম। এরই কিছুক্ষণ পর পৌঁছন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বিবেক তুমি কার? দুপক্ষের টানাটানি যেমন হলো, তেমনি অসৌজন্যের সাক্ষীও হলো বাংলা। বিবেকানন্দর বাড়ির সামনে একদিকে দাঁড়িয়ে শশী পাঁজা, ঠিক দুহাত দূরে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেউ কারো সঙ্গে কথা বলেননি। পরে সংবাদ মাধ্যমের সামনে পরস্পরকে কটাক্ষ করেন শশী, সুকান্ত। আমি দেখতে পাইনি ওনাকে, আমি দেখতে পেলে অবশ্যই নমস্কার জানালাম। তার প্রত্যুত্তরে উনি কি করতেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি। আমিও ওনাকে দেখতে পাইনি। এটা আমরা এখানে সকলেই স্বামীজিকে দেখতে এসেছি, স্বামীজির জন্মভিটাকে দেখতে এসেছি, স্বামীজিকে শ্রদ্ধা জানাতে এসেছি। সকলেই আসতে পারেন, তিনি এসেছেন। যুব দিবসে বিজেপির কর্মসূচি নিয়েও কটাক্ষ শশীর। যারা ধর্মের মধ্যে বিভেদ করছেন তারা আজকে অতি আগ্রহে মিছিল বের করে স্বামীজির জন্মদিন পালন করার এই মেকি চেষ্টা, এটাই আমাদেরকে আশ্চর্য করে। আপনি আজকে স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, আর কালকে আপনি ধর্মের মধ্যে ভাগ করবেন, এটা হতে পারে না। পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি নেতারা। সব মিলিয়ে জোর তাল ঠোকাঠুকি। যারা নিজেদের সাথে স্বামীজির সাথে নিজেদের ছবি লাগিয়ে পোস্টার লাগায়, স্বামীজি বড় না তারা বড় সেটাই বোঝা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যুব নেতাদের ছবি লাগায় এবং স্বামীজির সাথে তাদেরকে কম্প্যারিজন করার চেষ্টা করে, যেখানে এমন একজনের সাথে যার বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচারের মতো
গর্হিত অপরাধের অভিযোগ আছে। যারা গেরুয়াকে ঘৃণা করেন, যারা গেরুয়ার বিরুদ্ধে বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। যারা ধর্মে ধর্মে হানাহানি করছেন, যারা মানুষে মানুষে দ্বন্দ্ব করছেন, ভেদাভেদ করছেন, দাঙ্গা করছেন, তাদের অন্তত স্বামীজির কাছ থেকেই শিক্ষাটা নেওয়া উচিত। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি হওয়া উচিত না, কিন্তু তৃণমূল দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সত্যি তারা এটা করে। এই যতবার গেরুয়া 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 বলে কটাক্ষ করে, ততবার কিন্তু স্বামীজিকেই তারা আঘাত করে। দুপুরে বিবেকানন্দর বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধার্ঘ জানিয়ে বেরিয়ে এসে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, আমি শুধু এইটুকুই বলবো যে বাংলা বারে বারে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, আমরা সেই পথেই যেন থাকি, স্বামীজির দেখানো পথে। স্বামীজি বলেছিল, যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব। বিবেকানন্দর প্রতিটি কথা কি আদৌ মনে রাখছেন রাজনৈতিক নেতারা? বিবেকানন্দকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দল যে যার মতন তার নিজের ভাষ্যে বিবেকানন্দকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বিবেকানন্দ যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে কি টানাটানি ইশার সবই ভোটের প্রয়োজনে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মেধাবী ছাত্রকে IIT খড়গপুরে পড়তে পাঠিয়েছিলেন বাবা মা। ছুটির রবিবার ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের দেহ ঝুলছে হস্টেলের ঘরে। ভাবতে পারেন সেই সময় মা বাবার মনের অবস্থা কি হয়েছিল, তার কারণ তারাই প্রত্যক্ষদর্শী। হস্টেল কর্তৃপক্ষ কিন্তু এই গোটা বিষয় জানতেন না। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 3 বছর আগে ফয়জান আহমেদের একটি মৃত্যু ঘিরেও কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তাহলে প্রশ্ন বারবার, এই ঘটনা ঘটার পরেও কেন হুঁশ ফিরছে না কর্তৃপক্ষের? কসবার বাসিন্দা IIT খড়গপুরের ছাত্রের রহস্য মৃত্যু। শাওন মালিক তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, অত্যন্ত মেধাবী, প্রজেক্টে তুখোর, নাটকেও সমান পারদর্শী। সেই ছাত্রেরই ঝুলন্ত দেহ উদ্ধার হস্টেলের কেউ নন, প্রথম প্রত্যক্ষদর্শী ছাত্রের হতভাগ্য বাবা মা। রবিবার ছুটির দিনে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা, দেখলেন সন্তানের নিথর দেহ। পিছনে কি ঘটেছে সে তো আমরা জানি না। আজ সকালবেলা এটির মা বাবা এসেছিলেন, তো আজকে এসে এই সেই আজকে এই দৃশ্য দেখেন, ওনারা নিজেরাই গিয়ে দরজা ইয়ে করে দেখতে পেরেছেন যে ঘটনা ঘটেছে। মৃত্যু কিভাবে, আত্মহত্যা না খুন? ইদানিংকালে একের পর এক রহস্য মৃত্যু হয়েছে IIT খড়গপুরে। 14ই অক্টোবর 2022 IIT খড়গপুর ক্যাম্পাসেই উদ্ধার তৃতীয় বর্ষের ফয়জান আহমেদের পচাগলা দেহ। কবর থেকে তুলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। প্রথমে আত্মহত্যার তত্ত্ব দেওয়া হলেও দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় ফয়জানের ঘাড়ে গুলি করা হয়েছিল, কোপানো হয়, বুকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়। 2 বছর পর এই মারাত্মক তথ্য সামনে আসে। 19 অক্টোবর 2023 খড়গপুর IITর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষের পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। 17ই জুন 2024 খড়গপুর IITর ইন্দিরা গান্ধী হলে দেবিকা পিল্লাই নামে তৃতীয় বর্ষের এক ছাত্রীর দেহ উদ্ধার। কি চলছে ক্যাম্পাসে? এখানেও কি থ্রেট কালচার চলছে? জেনারেলাইজ করাটা ঠিক নয়, নিশ্চয়ই পরপর দুটো ঘটেছে, কিন্তু দুটো বিভিন্ন একটা স্টাফ হয়েছে, একটা স্টুডেন্টের হয়েছে। তো হ্যাঁ, এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই মনে হয় না। IITর মধ্যে এরকম থ্রেট কালচারের কোনো কথা কোনোদিন আমরা শুনিনি। বারবার রহস্য মৃত্যু, প্রশ্ন তুলছেন মৃত ছাত্রের পরিজনও। Why such things happening every year? Interval of 3 or 2 years, why such things happening? The central government, and I think the central government and also the, that is the West Bengal government should have to take immediate steps, the stern steps to stop such things. वो बड़ा ऑफिसर है, उसके साथ ऐसा होता तो ऑर्डिनरी बच्चे के साथ क्या होगा? आप लोग सोचिए। Actually, we have to raise protest against them. তদন্ত কি ঠিক পথে হবে? ঘটনাস্থলে এসপি, পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ঋতিমান সরকার, তিনি স্বয়ং নিজে গেছেন সেখানে। পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে বলে যেটুকু তথ্য জানতে পারছি আমরা জেলা পুলিশের সূত্রে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ভুরি অভিযোগ। সেই অভিযোগ থেকে বাদ গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীও।
মালদার মানিকচকে একটি স্কুলে এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কন্যাশ্রীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ওই শিক্ষক আবার তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেন ছাত্রীরা। এই স্কুলে যা অভিযোগ উঠে আসছে তাতে দুর্নীতি স্কুল বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। আমাদের যে K2 এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। আমাদের কন্যাশ্রীর টাকা মানে কেউ তুলে নিয়ে গেছে। 2021 সালে উঠাওয়া হয়ে গেছে টাকা উঠে গেছে। রাজ্যের সরকারি প্রকল্প আর দুর্নীতি কি সমার্থক? ট্যাবের পর কন্যাশ্রীতেও দুর্নীতি। 42 জন ছাত্রীর টাকা উধাও। স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর প্রধান শিক্ষকের। মিলল শাসকের যোগসূত্র। একসঙ্গে 40-এর বেশি ছাত্রীর টাকা গায়েবের অভিযোগে তোলপাড় মালদার মানিকচক। শিরোনামে এনায়েতপুর হাই স্কুল। ছাত্রীদের দাবি 2021 সালে কন্যাশ্রীর জন্য আবেদন করেন 104 জন। তখন প্রকল্পের নোডাল অফিসার ছিলেন তৎকালীন টিআইসি সুনন্দ মজুমদার। তাঁর সইও রয়েছে প্রত্যেকের ফর্মে। পড়ুয়াদের দাবি 42 জন ছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি 25,000 টাকা। সব মিলিয়ে 10.5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কারা যুক্ত হতে পারে বলে মনে করছো? এরা যুক্ত হতে পারে, ওখানে সিগনেচার ছিল সুনন্দ স্যারের, ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না, অনেক সহি আছে। চাই আমরা আমাদের অধিকারের টাকা আমরা চাই। বিষয়টি ঘিরে স্কুলের অন্দরেই সংশয় সন্দেহের পরিবেশ। প্রকাশ্যে চলে এসেছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মতবিরোধ। উনার নামে আইডি পাসওয়ার্ড ছিল, উনার ব্যাংকে ওটিপি আসতো, উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। তাহলে পারে কি করে অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে সই জাল করে ফর্ম আপলোড করতে পারে? এটা হতে পারে না। প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না। ওটা প্রধান শিক্ষক সাইন করবে, আমি কেন করবো? উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত। হয়তো আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওই জন্য ফরেন্সিক টেস্ট হোক, সাইনটা আমি করেছি। যার বিরুদ্ধে কন্যাশ্রীর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, সেই সুনন্দ মজুমদার তৃণমূল পরিচালিত স্থানীয় এনায়েতপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী, একই সঙ্গে তৃণমূলের শিক্ষা সেলের নেতাও। দুর্নীতির আড়াখাটা কতদূর পৌঁছেছে, এই পাওয়ার খাটিয়ে স্কুলে যেরকম মিড ডে মিল থেকে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করে গোটা এনায়েতপুর অঞ্চলের মানুষকে শোষণ করছে। তবে এই প্রথম নয়, গত বছর মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে নাম জড়ায় এনায়েতপুর হাই স্কুলের। তাছাড়া কখনো নিম্নমানের মিড ডে মিল, কখনো সবুজ সাথী সাইকেল চুরির মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে এই স্কুলকে ঘিরে। এবার সেই স্কুলেই কন্যাশ্রীর টাকা নয় ছয়ের অভিযোগ। শিক্ষা দপ্তর কি সুনির্দিষ্টভাবে বিষয়টি খতিয়ে দেখবে? প্রশ্ন উঠছে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবার আবাস দুর্নীতির খবর। মানে আবাস দুর্নীতিতে টাকা হাতানোর ক্ষেত্রে কি নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে? কারণ আপনাদেরকে বারবার দেখিয়েছে নজরদারির অভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে দুর্নীতি হয়েছে। এরপর রাজ্য সরকার নিজস্ব বাংলার বাড়ি প্রকল্প এনেছে, সেক্ষেত্রেও 60% টাকা ইতিমধ্যে ভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। সেখানেও বেশ কড়াকড়ি নজরদারি চলছে, কিন্তু তবুও কমিশন ভোগীরা বা কাটমানি যারা খায় তারা কি নতুন উপায়ে টাকা তোলার চেষ্টা করছে? কেন এই প্রশ্নটা তুললাম বলুন তো? পশ্চিম মেদিনীপুরের এই খবরটা দেখুন, তাহলেই বুঝবেন। ন্যায্য মূল্যে ওরা এগুলো পায় আর কি, মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয় সেরকম। ওষুধ সবজির পর এবার কি ন্যায্য মূল্যে ইটবালি? বাংলার বাড়ি আবাস যোজনায় কিস্তি অনুযায়ী টাকা দিচ্ছে সরকার। চলছে কড়া নজরদারিতে সার্ভে। সেখানেই উপভোক্তাদের একাংশ বলছেন প্রকল্পের টাকায় বাড়ি করা যাচ্ছে না। ঘর দিয়েছে, আমরা ঘর আরম্ভ করেছি। কত টাকা পেয়েছি? আমরা পেয়েছি 60,000 টাকা পেয়েছি। কত টাকা পাবে? 1,20,000 বলেছি। মিস্ত্রি কি বলছে ঘর হয়ে যাবে? না, ঘর হবে নি, ঘর হবে নি। তো তারপরে আমরা একটু চাচ্ছি যে ইট বালির দামটা যদি কমে, দিদি যদি কিছু করে তাহলে আমরা ঘরটা অনেক টাকা। 60,000 টাকা ঢুকেছে বাবু, আর এবারে আর 1,20,000 টাকা আমাদেরকে দিবে বলেছে। না না, কুলাবেনি বাবু, একবারেই কুলাবেনি। এবারে এইসব লেবার খরচা করতে হচ্ছে আমাদেরকে, আমরা কোথায় পাবো? আমার এবারে যা হোক দেখবো, যতটুকু হবে তাই করতে হবে।
আর কি করব, আমাদের তো কিছু করার নাই বাবু। গ্রামবাসীরা বলছেন দ্রব্যমূল্যের বৃদ্ধি একরকম, কিন্তু বালির দ্রব্যমূল্য বৃদ্ধিটা এবার যেন একটু অন্যরকম। কিছুদিন আগে এক গাড়ি বালির দাম ছিল 3 থেকে 4 হাজার টাকা। এক গাড়িতে পরিমাণ মিলত 100 CFT। বর্তমানে গাড়ি প্রতি বালির দাম 6 থেকে 7 হাজার টাকা। পরিমাণ কমে এসেছে 70 থেকে 80 CFT-তে। CFT অর্থাৎ স্কোয়ার ফুট হিসেবে। কেন এমন পরিস্থিতি? সরকার বাংলার বাড়ি প্রকল্পের জন্য সরঞ্জামের দাম বেঁধে দিয়েছে। বালির দামটা দেখুন। এই ছাদলাই হলো তোমার 2000 লাগবে একটা রুমে। বালি লাগবে 3 গাড়ি, 3 ট্রাক্টর। কত করে বালি এখন জানেন? 7000 করে। আর ইট কত? ইট 12000 করে লিখছে। তাহলে এই টাকা হবে না তো? না, এই টাকা হয়, আমি তো এখনই বলি। তারপরে তো আপনার মিস্ত্রি খরচা আছে। মিস্ত্রি খরচা আছে, অনেক আছে। শুধু বালি নয়, দ্রব্যমূল্য বৃদ্ধি থাবা বসিয়েছে বাকি সরঞ্জামেও। হিসেব বলছে, প্রকল্পের হিসেব অনুযায়ী একটা বাড়ি বানাতে লাগছে প্রায় 2000 ইট। 1000 ইটের দাম 12,000 টাকা, অর্থাৎ 22,000 টাকা শুধু ইটেরই খরচ। বালি লাগছে 3 থেকে 4 গাড়ি। 7,000 টাকা করে ধরলে বালি লাগছে 28,000 টাকার। সিমেন্ট লাগছে 30 থেকে 40 বস্তা। 350 টাকা গড় দাম হিসেবে সিমেন্ট লাগছে 14,000 টাকার মতো। রড, স্টোন চিপস লাগছে 10 থেকে 12,000 টাকার। রাজমিস্ত্রি লেবারের মজুরি স্কোয়ার ফুট অনুযায়ী 100 থেকে 150 টাকা। সেই হিসেবে 200 স্কোয়ার ফুটে মজুরি লেগে যাচ্ছে 30,000 টাকা। এই সব মিলিয়ে খরচ হয়ে যাচ্ছে 1,10,000-এর মতো। এরপর রয়েছে প্লাস্টারের খরচ, জানালা দরজা বসানোর খরচ, আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে আসার খরচ, অনেক কিছু। পরিস্থিতি অনুধাবন করেই স্থানীয় প্রশাসন ন্যায্য মূল্যে সরঞ্জামের ব্যবস্থা করতে চাইছে, কিন্তু সেটাও কি সম্ভব? যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে, বালি টালিগুলো, এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা। আমরা যারা বালি ব্যবসা করে তাদেরকে নিয়ে, বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত মেটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করবো তাদের, যাতে ন্যায্য মূল্যে ওরা ইয়েগুলো পায়, মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয়। আমাদের পার টন যেখানে আমাদের 1100 টাকা 1150 টাকা কিনতে হচ্ছিল, সেই মুহূর্তে 100 টাকা করে পার টনে বেড়ে গেছে। প্লাস আপনার একটা গাড়িতে আমরা 6 থেকে 7,000 টাকা করে বেড়ে গেছে। আর পার ইটের ক্ষেত্রে পার পিসে 1 টাকা করে বেড়ে গেছে। হ্যাঁ, ভাড়াতে প্রোডাকশনও কম আছে। হ্যাঁ, এই সবে মিলে রেটটা অনেকটাই চড়া। কেন আচমকা এতটা দাম বেড়ে যাচ্ছে? কেনই বা এতটা ক্রাইসিস তৈরি হচ্ছে? চাহিদা বাড়ছে বলেই কি কৃত্রিমভাবে দাম বেড়ে যাচ্ছে ওই বাজারের অঙ্কে? এখানেই যাবতীয় অঙ্ক, যে অঙ্ক কষতে না জেহাল হতে হচ্ছে উপভোক্তাদের। নজরদারিটা বোধহয় আরও গভীরে প্রয়োজন। কথায় কথায় গুলি বাংলার রোজ নামছে। বিভিন্ন কারণে গুলি চলছে। এই কিছুদিন আগেই দেখুন মালদায় দুলাল সরকারকে খুন করা হলো, আর আজ হুগলির সাহাগঞ্জে চলল গুলি। কারণ শুনলে অবাক হবেন, হাঁসের খাবারকে নিয়ে বিবাদ, আর সেই বিবাদ থেকেই গুলি চালানোর ঘটনা। প্রশ্ন হলো, এত সামান্য কারণে গুলি চালানো যায়? এটাই কি এখন বাংলার কালচার নাকি? কলকাতা হোক কিংবা জেলা, রাজনীতির আকচাকিতে বাংলার বুকে গুলির পড়া চলছে। তাই বলে হাঁসের খাবার নিয়ে বিবাদের জেরেও শুট আউট। হুগলি চুচুড়া সাহাগঞ্জে দিনে দুপুরে রক্তারক্তি কাণ্ড, গুলিবিদ্ধ মা ও ছেলে। জানা গেছে সুরজিৎ বসুর বাড়িতে হাঁস রয়েছে। রবিবার দুপুরে হাঁসের খাবারের জন্য পুকুর থেকে গুগলি তোলেন সুরজিৎ। সেই গুগলি পুকুর পাড়ে ধুচ্ছিলেন তিনি, তাতে পুকুর পাড় নোংরা হচ্ছে। অভিযোগ, এই নিয়ে সুরজিৎকে গালিগালাজ করেন প্রতিবেশী পৌর সুনীল দেবনাথ। জায়গাটি ধুয়ে দেবেন বলে জানান সুরজিৎ। তাতেও পৌরের মাথা ঠান্ডা হয়নি। অভিযোগ, প্রথমে কাটারে হাতে তেড়ে আসেন প্রতিবেশী সুনীল দেবনাথ। নিয়ে এসছে, তখন উনি চালিয়ে মেরেছে ওই গাছটার ওইখানটা। মারার পরে উনি কাটি খুঁজে নিয়েছে, তখন আমার হাজবেন্ড এইখান দিয়ে দৌড়ে ওনাদের বাড়ির ওইখানটা গেছে। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন সুরজিতের মা নমিতা। অভিযোগ, সেই সময় ঘর থেকে দোনলা বন্দুক এনে শট আর শুট আউট। গুলি চালিয়ে জোরে, খুব জোরে আওয়াজ হয়েছে। আমার মায়ের হাতে রক্ত দেখছি, সঙ্গে সঙ্গে ভেসে গেছে। আর গায়ে লেগেছে, পিঠে, মায়ের হাতে বেশি লেগেছে। ছড়লা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বাড়ির দরজাও। হাজবেন্ড ওইখানটা ছিল, তখন উনি ঘর থেকে বন্দুক নিয়ে এসে ওইখান থেকে টার্গেট করে উনি ওই টার্গেট করে গুলিটা মেরেছে। গুলিবিদ্ধ মহিলা ও তার ছেলেকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা গেছে অভিযুক্ত প্রৌঢ় সুনীল দেবনাথ নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত।
তার দোনওয়ালা বন্দুকের লাইসেন্স রয়েছে। আত্মরক্ষার জন্য এই বন্দুকের ব্যবহার হওয়ার কথা, অথচ সামান্য হাঁসের খাবার নিয়ে বচসায় গুলি চালিয়ে দিলেন প্রৌঢ়। বউ ছেলে এরা এইরকম টাইপের, বন্দুকটা যেহেতু লাইসেন্স করা, ও বন্দুকটা নিয়ে যখন তখন যাকে তাকে নিয়ে শাসাতে যায়, মারতে যায়। সম্প্রতি মালদার দুষ্কৃতীদের গুলিতে খুন হন জেলার বড় মাপের তৃণমূল নেতা। তারপরও বাংলায় খোলামকুচির মতো গুলি ছুটছে। নেতারা বলছেন, সকালে দুপুরে সন্ধ্যায় গুলি বন্দুক বোমার কারবার হয়। বোম মারা বাহিনী যারা বোম বাঁধতে জানে তাদের মুখ্যমন্ত্রী সিকিউরিটি গার্ড দেন। আমি দেখছি তো 13 বছরে মাননীয়ার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো লন্ডন নয়, তো গুলি চালানোই আমেরিকা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। প্রতিবেশীদের অভিযোগ, লাইসেন্স বন্দুক নিয়ে পাড়ায় দাদাগিরি ফলান প্রৌঢ়। প্রশ্ন হলো, বন্দুকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি কোনো নজরদারি থাকে না? যে কেউ কি বন্দুক রাখার জন্য লাইসেন্সের আবেদন করতে পারেন? আবেদনকারী ভাবমূর্তি কি আদৌ খতিয়ে দেখা হয়? চুচুড়ার ঘটনা সেই প্রশ্নই তুলছে। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখা যাক সীমান্তে। মালদার সুখদেবপুরে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের সক্রিয় মদতে এদেশে জঙ্গি ঢোকানোর অভিযোগ। এখনো সেখানে টান টান টেনশন রয়েছে। আচ্ছা, বর্ডারের ওপারে মানে বাংলাদেশে ওই যে মাটির বাংকার তৈরি হয়েছে, এগুলো কেন? এদেশে জঙ্গি ঢোকানোর জন্য? উঠছে প্রশ্ন। কাঁটাতারের ওপারে বাংকার শুধু নজরদারির জন্য নাকি জঙ্গি অনুপ্রবেশের ছক? পাকিস্তান সীমান্তের মতো এবার মালদার সুখদেবপুরে বাংলাদেশ সীমান্ত বাংকার। তাহলে কি কাশ্মীর, রাজস্থান কিংবা পাঞ্জাবের কায়দায় বাংকারের আড়ালে বাংলায় জঙ্গি ঢোকানোর ব্লুপ্রিন্ট? মালদার সুখদেবপুর সীমান্তের ওপারের এই ছবিগুলো এই প্রশ্নটাই উস্কে দিয়েছে। আমি দাঁড়িয়ে আছি সুখদেবপুর উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ছাদ থেকে, এমনকি খোলা জানলা থেকেও দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্ত। আর সেই সীমান্ত যেখানে কোনো কাঁটাতার নেই, প্রায় 1.5 কিলোমিটার এলাকা কোনো কাঁটাতার নেই। আমি বলছি যে আজকে জঙ্গি 6 জন আমাদের সকালবেলা পার হয়েছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে। 6 জন আজকে তাজা খবর 4টার দিকে। কিন্তু আমরা তাড়া করেছিলাম বিএসএফ এর সঙ্গে একসঙ্গে, তো ধরতে পারেনি। তো এইভাবে জঙ্গিরা যাচ্ছে, ওই জন্য আমরা তার ভাড়া করতে চাই। মানে জঙ্গি কি ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ, ঢুকিয়ে দিচ্ছে। কে? বিজেপি আর ইউনিট সরকারের ওদের তরফ থেকে পুরো পাওয়ার দেওয়া আছে বিজেপিকে। অতীতে এই ধরনের বাংকার বা সুড়ঙ্গের মাধ্যমে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে ভারতীয় ভূখণ্ডে। এবার বাংলাদেশ সীমান্তে মিলল এরকম সারি সারি বাংকার। দূর থেকে দেখলে মনে হবে মাটির ঢিবি। জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ যে অমূলক নয় তা গ্রামবাসীদের দাবিতেই স্পষ্ট। বিজেপির মদতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে বলে সরাসরি অভিযোগ করছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা অভিযোগ করছেন 6 জন বাংলাদেশি তারা এই স্কুলেই ঢোকার চেষ্টা করেছিল। গ্রামবাসীরা তাড়া করে, বিএসএফ তাড়া করে, তাদেরকে কোনো ক্রমে ভাগিয়ে দেয়। গ্রামবাসীরা বিস্ফোরক অভিযোগ করছেন সেই 6 জন নাকি কোনো জঙ্গি সংগঠনের সদস্য। ওরা এখানে এসে ঢুকে যাচ্ছে, লুটপাট করছে, সেই জন্য আমরা ভয়ে কুচিন স্কুল যেতে পারছি না। হ্যাঁ, মানে কি লুটপাট করে? গরু যাই, গাছ কেটে নিয়ে চলে যাই। গরু তুলে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, গাছ কেটে নিয়ে চলে যাই। আমাদের গরু নিয়ে যায়, গাছও কাটে, ও হামলাও চালায়। লুটপাট করে। আমাদের জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তান বা ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঠিক এইভাবেই লঞ্চ প্যাড গুলো থেকে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর চেষ্টা করা হয় এবং আমাদের রাষ্ট্রীয় রাইফেলস বা জম্মু কাশ্মীর পুলিশ তখনই তাদের যাকে দেখতে পায় তখনই তাদের 72 হুড়িপুড়ির কাছে পৌঁছে দেয়, শুট দেম অল। সুতরাং এই মেসেজটা এবার পূর্ব প্রান্তেও শুরু করতে হবে। এবং বিএসএফ ভারত বিরোধী কোনো শক্তিকে ভারতবর্ষের ভেতরে ঢুকতে দেবে না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাই। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পেলে পরে এই কাজকে ভারত সরকার আরও অনেক ফলপ্রসূ করতে পারে। ভারত বিরোধী শক্তিকে যে আটকাচ্ছে এটা তো দয়া করছে না, তার জন্যই বিএসএফ বলে ফোর্সটাকে রাখা আছে। তো বিএসএফ যদি সেখানে থাকে তাহলে ভারত বিরোধী শক্তি সেখান দিয়ে ঢুকছেই বা কী করে? ফেলিওর কার? ফেলিওর বিএসএফের। কোচবিহারের 3 বিঘা সীমান্তে তৎপর বিএসএফ, বেড়েছে নজরদারি। শুক্রবার মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই সীমান্তে সক্রিয়তা বাড়িয়েছে বিএসএফ।
শুভতোষ ভট্টাচার্য ও সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। দুপুরের পর থেকে আবহাওয়া বদল, কুম্ভের আকাশ ফ্যাকাশে। একটা হাড় কাঁপানো ঠান্ডা তো ছিল, কিন্তু শাহী স্নানের কয়েক ঘন্টা আগে এখন দোসর বৃষ্টি, বিরক্তিকর বৃষ্টি। পরীক্ষা নিচ্ছে প্রকৃতি, আর পরীক্ষা দিতে প্রস্তুত ভক্তেরাও, প্রস্তুত প্রশাসন। আর ইতিমধ্যেই সবথেকে বড় ধর্মীয় জমায়েতে ভিড় করছেন দেশ বিদেশ থেকে আসা বহু মানুষ। ভোরে গাঢ় কুয়াশা, হাড় কাঁপানো ঠান্ডা, বিকেলে বিরক্তিকর বৃষ্টি। পুণ্যার্থীদের প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছে প্রকৃতি। কিন্তু মহাকুম্ভের আকর্ষণ এমনই যে উৎসাহে ভাটা নেই। সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আকাশের মুখ এখানে ভার, লাগাতার বৃষ্টি হচ্ছে। আর যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা সঙ্গম সৈকতের ওপরে এক বিচ্ছিন্ন দ্বীপ। সেই জায়গাতে বালির ওপরে লোহার শিট বিছিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে, এবং এই রাস্তা মানুষের চলাচলের জন্য এবং গাড়ি চলাচলের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু প্রবল বৃষ্টিতে এই রাস্তা অত্যন্ত স্লিপারি হয়ে গিয়েছে। প্রকৃতির ওপর প্রশাসনের নিয়ন্ত্রণ নেই, সেটা বাদ দিয়ে ভক্তের পুণ্যস্নান যথাসম্ভব নিরুপদ্রব করতে চেষ্টার ত্রুটি রাখেনি যোগী প্রশাসন। সঙ্গম সৈকতে কোনো একদিক দিয়ে প্রবাহিনী যমুনা, অন্যদিকে বইছে গঙ্গা, আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সঙ্গম সৈকতের একাধিক নদীর চড়ার দ্বীপ। এই বিচ্ছিন্ন দ্বীপগুলিকে সংযুক্ত করতে নদীর ওপর ভাসমান লোহার ট্যাঙ্কের ওপর তৈরি হয়েছে অস্থায়ী ব্রিজ। হাওড়া ব্রিজ তৈরির আগে এভাবেই গঙ্গা পারাপার করতেন কলকাতা ও হাওড়ার মানুষ। জলস্তর বাড়লেও এই সেতু ডোবে না। ये पीपा एक एक लाकर वही जोड़ा जाता है जुट। अच्छा, जोड़ने के बाद फिर वही बढ़ा बढ़ा धीरे धीरे वैसे बनता है। 89 एक ब्रिज में। हाँ, एक पुल में पूरा है। एक पुल में बना है। तो कितना पुल है इधर टोटल? 32 पुल बने 32। हाँ, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় 4000 হেক্টর জমি, এবং এই জমি সম্পূর্ণভাবে বালিয়াড়িতে পরিপূর্ণ, এবং এই জায়গাকে 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই মুহূর্তে প্রয়াগরাজের এই জায়গা একটি জেলা হিসেবে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। আমাদের হাতের বাঁদিকেও সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে অস্থায়ী সেতুর ওপরে তীব্র গতিতে গাড়ি চলেছে, অর্থাৎ চলাচলের জন্য উপযুক্ত রাস্তা এখানে তৈরি করা হয়েছে। এই সেতুর ওপরে লোহার শিট বিছিয়ে সড়ক তৈরি করে দেওয়া হয়েছে। 1.5 লক্ষ টেন্ট বা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। 12 কিলোমিটার ব্যাপ্ত অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে, যেখানে মানুষ স্নান করবেন। 400 কিলোমিটারের অস্থায়ী পায়ে চলার রাস্তা নির্মাণ করা হয়েছে। 2,69,000 বর্গমিটার এলাকা এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে মানুষের চলার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। 221টি রাস্তা অলিগলি চওড়া করা হয়েছে। 1800 হেক্টর জমির ওপর পার্কিং তৈরি করা হয়েছে। 45 দিনে 45 কোটি ভক্তের সমাগম হবে প্রয়াগ সঙ্গমে। পশ্চিমী সংবাদ মাধ্যম একে প্রচার করছে সবচেয়ে বেশি মানুষের আধ্যাত্মিক জমায়েত হিসেবে। ছুটে আসছেন বিদেশিরা, যেমন অ্যাপেলের প্রাণপুরুষ স্টিভ জবসের স্ত্রী লরেন্স পাওয়েল। তিনি নিরঞ্জনী আখড়ার পীঠাধীশ্বর কৈলাসনন্দ গিরির শিষ্যা। গুরুই কন্যা জ্ঞানে শিষ্যার নাম রেখেছেন কমলা। তাকে নিজের গোত্রও দান করেছেন। লরেন্স পাওয়েল নিরঞ্জনী আখড়ার ছাউনিটি থেকেই কোটি কোটি আত্মার মধ্যে নিজের স্বরূপ খোঁজার চেষ্টা করবেন। अर्जेंटीना से ये लोग आए हैं और बहुत सारे तादाद में महिलाएं हैं। देखिए, विदेशी महिलाएं यहाँ पर पहुँची हैं और आप व्हाट यू पीपल वर सिंगिंग, आई वांट यू टू सिंग फॉर अस। Mantra. You was a mantra. Yeah, you can start singing. Again? Yeah. Again, el mantra nuevo. Om Namo Gurave Namo. Om Namo Gurave Namo. কৌতূহলী পশ্চিমী পর্যটকরাও আসছেন। ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার ও প্রীতি রঘুনন্দনের রিপোর্ট, TV9 বাংলা। প্রয়াগে গঙ্গা যমুনার পৌরাণিক সরস্বতীর সংযুক্তি হয়, সেটাকে বলা হয় যুক্তবেণী। আর হুগলির ত্রিবেণীতে গঙ্গা থেকে আলাদা হয়ে যায়
সরস্বতী আর কুন্তী নদী, যেটাকে বলা হয় মুক্তবেণী। এই গঙ্গার প্রবাহ উত্তরপ্রদেশের সঙ্গে বাংলাকে যুক্ত করছে, আর এই প্রবাহ একটু এগিয়ে গিয়ে যেখানে সাগরে মেশে সেটাকে বলা হচ্ছে গঙ্গাসাগর। তাহলে প্রয়াগে নদী সঙ্গম আর গঙ্গাসাগরে সাগর সঙ্গম। নদী সঙ্গমে প্রয়াগে মানুষ যায় পুণ্য অর্জন করতে, আর এই গঙ্গাসাগরে মানুষ যায় পাপ ধুতে। কিন্তু এক্ষেত্রে এবার যদি পূর্ণ কুম্ভের কথা বলা হয়, কুম্ভকে যদি হিন্দুরা তাদের 1 নম্বর তীর্থস্থান ভাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সাগর গঙ্গাসাগর সেটা 2 নম্বরে থাকবে। কিন্তু এবার যেহেতু মহাকুম্ভে কিন্তু গঙ্গাসাগরের যে আকর্ষণ এক ফোঁটাও ম্লান হয়নি। কুম্ভ মেলা সোমবার থেকে শুরু। গঙ্গাসাগর মেলা চলছে। 6 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 জানুয়ারি থেকে মেলা চলছে। তারপর প্রতিদিন প্রায় 1 লক্ষ ভক্ত গঙ্গাসাগরে পুণ্য স্নান করছেন। মহাভারতের বন পর্বে গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে। কালিদাসের রঘুবংশমেও গঙ্গাসাগরের উল্লেখ রয়েছে। আবার গঙ্গাসাগরেই সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনির আশ্রম, যার ক্রোধে সাগর রাজার 60,000 পুত্র মারা যায়। তাদের আত্মা পাপবন্দী হয়ে পড়ে। সাগরের পুত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে প্রবাহিত করেন। গঙ্গার জলে সাগর রাজার পুত্রদের পাপ ধুয়ে যায়। তাদের আত্মা নরকবাসের শাস্তি থেকে মুক্তি পায়। পাল রাজবংশের রাজা দেবপালও সাগর সঙ্গমে পুণ্য স্নান করেছিলেন বলে প্রাচীন পুঁথিতে উল্লেখ রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কপিলমুনি মন্দিরের সামনে। আমি দেখানোর চেষ্টা করব যে সমস্ত পুণ্যার্থী যারা গঙ্গাসাগর মেলায় আজকে সকাল থেকে এসেছিলেন, তারা কিন্তু স্নান সেরে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারা একেবারে ফেরতের পথে রওনা দিয়েছেন। रांची झारखंड से आए हैं। अच्छा लगा पहली बार आए हैं। हर हर महादेव। हम सब रांची से झारखंड से आए हुए हैं और हम लोगों का 70 जो भक्त लोग हैं वो गंगा दर्शन के लिए तारकेश्वर महादेव, बैद्यनाथ धाम, सब तारापीठ सब होते हुए जो है दर्शन करने जाएंगे और बड़ा खुशी लग रहा है दर्शन पा करके। और इसके बाद अभी हम लोग का फिर नेक्स्ट 10 तारीख को कुंभ के लिए ऑलरेडी गाड़ी बुक कर चुके हैं। মেলা প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকা সমস্ত মিলিয়ে প্রায় 13,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে উইনার্স টিম, কুইক রেসপন্স টিম, এছাড়াও সাজা পোশাকের পুলিশ কর্মীরাও তারা কিন্তু নজরদারি চালাচ্ছে গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে। তবে গোটা গঙ্গাসাগর মেলা গোটা দেশের মানুষের ভিড়ে একেবারে মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।